গুড ইভিনিং। স্যাফায়ার জেমস অ্যান্ড কনসালটেন্সি থেকে অনুপম চক্রবর্তী কথা বলছি, জেমোলজিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আগের দিনে আমি আপনাদের জেমস নিয়ে কিছু আলোচনা করেছিলাম, তার সাথে কিছু কসমিক সায়েন্সের ব্যাপারেও কিছু ডিসকাস করেছিলাম। তো আজকে বেসিক আমরা কিছু জেমসের আলোচনায় চলে আসছি। আচ্ছা, আমরা চন্দ্রের এগেনস্টে যেটা বেসিক্যালি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মুক্তো, খুব পিওর কোয়ালিটি মুক্তো। তার সাবস্টিটিউট হিসেবে আমরা মুনস্টোনও ইউজ করে থাকি, বা ফেলসপার জাতীয় কিছু স্টোনও আমরা ইউজ করে থাকি, মানে ফেলসপার গ্রুপের। তো যাই হোক, আপনারা যখনই কোনো জেমস পারচেস করছেন কোনো সংস্থা থেকে, তো কিছু বেসিক নলেজ আপনারা জেনে রাখুন। যখনই কোনো মুক্তো কিনতে যাবেন তখন ল্যাব টেস্টে স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং হার্ডনেস, এই তিনটে জিনিস কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো পার্লের ক্ষেত্রে যেটা আমি বলবো, স্পেসিফিক গ্র্যাভিটি 2.66 থেকে 2.85 হতে হবে। সরি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.52 থেকে 1.69 হতে হবে। হার্ডনেস 2.5 থেকে 4.5। আচ্ছা, পার্লের বেসিক্যালি কেমিক্যাল কম্বিনেশনটা আপনাদের জেনে রাখা ভালো। পার্লটা কী কারণে দেওয়া হচ্ছে, এতে 80% ক্যালসিয়াম কার্বনেট থাকে, আর 4% ওয়াটার থাকে, আর 10% কিছু আদার্স ম্যাটেরিয়ালস থাকে, আদার্স কম্পোনেন্ট থাকে। এবং পার্লের কিছু ভেরিফিকেশন থাকে। পার্ল বেসিক্যালি যেটা হয়, কালচার পার্ল মার্কেটে পাওয়া যায়, দেখবেন সেগুলো খুব ইউনিফর্ম শেপের হয়। কিছু পার্ল থাকে ইউনিফর্ম শেপের, আবার সাউথ সি পার্ল, সেগুলো একটু কস্টলি। তার থেকে কস্টলি হচ্ছে বার্মিজ পার্ল। কিন্তু ন্যাচারাল বার্মিজ পার্লটা চিনে নেওয়াটা অবশ্যই দরকার, যে কারণেই আমি আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিলাম, যে যখনই কোনো পার্ল টেস্টিংয়ে যাবেন, হ্যাঁ সিমিলারিটি হয়তো না কালচার পার্লের ক্ষেত্রেও হতে পারে, কেননা আমাদের জেমোলজিতে যেটা বলা হয় যে ডায়মন্ড আর পার্ল এই দুটো রেকগনাইজ করা ঠিকঠাকভাবে খুব শক্ত ব্যাপার। তো যাই হোক, সেটা কোনো অভিজ্ঞ সংস্থা থেকে কেনাটাই ভালো, এবং সেটা অবশ্যই ল্যাব টেস্ট করে নেওয়াটা খুব দরকার। তো এটা গেল পার্লের ব্যাপারে। এবার পার্লটা দেওয়া হচ্ছে চন্দ্রের রেমেডি হিসেবে। এবার দেখুন, পার্লটা কিন্তু যে সবাই পড়তে পারে তার কিন্তু কোনো মানে নেই। অনেকেই আমি দেখেছি একটা মিসকনসেপ্ট আছে যে হ্যাঁ পার্ল তো সবাই পড়তে পারে, কেননা মুক্ত বেসিক্যালি নাকি মাথা ঠান্ডা রাখে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি দেখেছি মুক্ত এমন কিছু হরোস্কোপের পজিশনে দিয়ে দিলে পরে সেটা হয়তো হিতে বিপরীত হতে পারে। অতএব পার্লটা যে সব ক্ষেত্রেই দেওয়া যেতে পারে এই কনসেপ্টটা কিন্তু একেবারেই ভুল। সেটা হরোস্কোপে চন্দ্রের পজিশন অনুযায়ী আমরা দিয়ে থাকি। এবারে আমরা চলে আসি হচ্ছে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাবজেক্টে, সেটা হচ্ছে মঙ্গলের প্রতিকার হিসেবে আমরা জেনারেলি রক্তপ্রবাল বা রেড কোরাল, বা হিন্দিতে যেটাকে বলে মুঙ্গা, এই স্টোনটা জেনারেলি আমরা দিয়ে থাকি। এবং এই মুঙ্গার ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু লিখে নিন, এটা 2.65 to 2.68 হতে হবে, এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.55, হার্ডনেস 3.5 মোস, MOHS। ঠিক আছে, এটা কিন্তু আইডেন্টিফিকেশান যে কার্ডটা দেওয়া হয় সেটা এখানে স্পষ্ট উল্লেখ থাকে। আচ্ছা, এবার দেখা যায় কেমিক্যাল কম্পোজিশনে যেটা আমরা ইউজ করে থাকি, যেটা কোরালের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট প্লাস স্মল কম্পোনেন্ট অফ ম্যাগনেশিয়াম, আয়রন অ্যান্ড ট্রেস এলিমেন্ট। বুঝা গেল? ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে ম্যাগনেশিয়াম প্লাস আয়রন প্লাস স্মল মানে স্মল কেমিক্যাল কম্পোনেন্ট যেটা বলা হচ্ছে, বা ট্রেস এলিমেন্ট যেটাকে আমরা আরও স্পষ্ট করে বলতে পারি।
তো এক্ষেত্রে তা কোরালের ক্ষেত্রে আমরা বলে দিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্পেসিফিক গ্র্যাভিটি এবং হার্ডনেস, তিনটেই বলে দিলাম। তো এই রেড কোরালটা জেনারেলি মঙ্গলের সাবস্টিটিউট, মঙ্গলের ক্ষেত্রে রেমেডি হিসেবে আমরা দিয়ে থাকি। এবং মঙ্গলের বিভিন্ন যে গুণাগুণ সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। এবং এটাও আবার ঘটনা বলে রাখছি এটার ক্ষেত্রেও, যে রক্তপ্রবাল যে সবাই পড়তে পারে এটা কিন্তু মানে আরেকটা ব্যাড কনসেপ্ট। অনেক ক্ষেত্রে রক্তপ্রবাল আমি দিয়ে দেখেছি অনেক হরোস্কোপে তাদের উল্টে মাথা গরম হয়ে যায়। ধরুন অন্য কেউ একজন রক্তপ্রবাল দিয়েছে, সে বলছে আমি তো মঙ্গলের প্রতিকার নিয়ে বসে আছি, হ্যাঁ তার কিছু রক্তচাপজনিত সমস্যা আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গলটা হয়তো করাপ্টেড হিসেবে বসে আছে তার রাশিচক্রে। তো সেক্ষেত্রে মঙ্গলের সাথে ব্যালেন্স করে আমাকে আরেকটা জেমস দিতেই হয় তখন। এবং যেটা বেসিক জিনিস বলে রাখি যে এটা কিন্তু ক্যারোলিয়াম জাতীয় এক প্রকার পোকা থাকে, সেই পোকার লালা থেকে ওই প্রবাল স্তরটা তৈরি হয়। এবং দেখুন একটা সময় প্রবাল খুব সহজলভ্য ছিল বাজারে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কারণে এই সুনামি হওয়ার কারণে প্রবালের ভ্যালুয়েশনটা অনেক মাত্রাতেই বেড়ে গেছে। কেননা অনেক জায়গা থেকেই প্রবাল স্তরটা যে সমুদ্র থেকে আমরা ভাঙছি সেটার ওপর একটা রেস্ট্রিকশান চলে এসছে, সেটা গভর্নমেন্টের থেকে। এই প্রবাল দু প্রকার হয়, একটা হচ্ছে ইটালিয়ান রক্তপ্রবাল আর একটা হচ্ছে জাপানি রক্তপ্রবাল। তো জাপানি রক্তপ্রবালের ক্ষেত্রে ফাইবারের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। এবং এখন বাজারে কিছু হয়েছে, কিছু ইটালিয়ান রক্তপ্রবাল কে এমনভাবে কাটিং করে দেওয়া হচ্ছে সেটা যেন একদম অ্যাজ ইট ইজ জাপানি পলা হিসেবেই লাগছে, কিন্তু জাপানি পলা কিন্তু অনেকটাই কস্টলি। বাজার দর যদি আমরা দেখি তো সেক্ষেত্রে জাপানি পলার দাম কিন্তু অনেক বেশি, এবং অলমোস্ট ইটালিয়ান প্রবালের থেকে ডাবল দামই হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখা ভালো, অনেক জ্যোতিষী আছে, ধরুন কেউ আপনাকে একটা রক্তপ্রবাল দিয়েছে, তো রক্তপ্রবালে ওটা যেহেতু ক্যারোলিয়াম পোকার লালা থেকে একটা স্তর তৈরি হচ্ছে, তো ওটাকে বলা যায় এক প্রকার কাঠে যেরকম ফাইবারের সাইন থাকে না, যতই আপনি কাঠ পালিশ করুন না কেন, সেগুন হোক বার্মাটিক হোক যেটাই মেহগনি হোক, আপনি যেটাই যেভাবেই করুন না কেন শাল হোক, কিন্তু সেখানে যেমন ফাইবারের দাগ থাকে সেই রকম রক্তপ্রবালও কিন্তু ফাইবারের দাগ থাকে। সেটা অনেকে আবার অনেক সময় অনেক অ্যাস্ট্রোলজার বলুন বা অনেক সংস্থা আছে তারা বলে দেয় যে এই রক্তপ্রবালটা ভালো নয় বা ফাটা, বা এখানে একটা কালো ছিটে আছে। তো কালো ছিটেটা কিন্তু এক প্রকার পোকা, এবং যে রক্তপ্রবাল যত বেশি মিষ্টি হবে, যেমন যেক্ষেত্রে আমি একটা কমন এক্সাম্পল দিচ্ছি, আমরা ধরুন বাড়ির যে কোনো একটা জায়গায় কিছু মিষ্টি জাতীয় জিনিস রেখে দিলাম, তো সেই মিষ্টি জাতীয় জিনিস রাখলে পরে তার টানে কিন্তু সেখানে পিঁপড়ে চলে যাবে। তো সেম অ্যাজ এ মানে সেক্ষেত্রে কিন্তু রক্তপ্রবালের ক্ষেত্রেও ঠিক সেম কথাটাই প্রযোজ্য। যত ভালো কোয়ালিটির রক্তপ্রবাল হবে তাতে কিন্তু একটু দাগ থাকতেই পারে। তার মানে এটা নয় যে এটা পোকা খাওয়া রক্তপ্রবাল বা এটা ফাটা রক্তপ্রবাল। এই কনসেপ্টটা কিন্তু একেবারেই মন থেকে মুছে ফেলুন। কিন্তু ওটা অবশ্যই দেখে নিতে হবে যে যদি কেউ আপনারা জাপানি রক্তপ্রবাল কেনেন সেটা আদৌ জাপানি কিনা, বা ইটালিয়ান রক্তপ্রবাল কেনেন সেটা আদৌ ইটালিয়ান কিনা, সেটা প্রকৃত জেমোলজিস্ট ছাড়া সম্ভব নয়। কেননা ইটালিয়ান রক্তপ্রবালের ক্ষেত্রেও যা হার্ডনেস, যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যা স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা জাপানি রক্তপ্রবালের ক্ষেত্রেও কিন্তু সেম। অতএব সেটা খুব বিশেষজ্ঞ লোক ছাড়া কোনটা ইটালিয়ান কোনটা জাপানি। তবে জাপানি রক্তপ্রবাল জেনারেলি ওভাল শেপের হয় এবং ব্যাক সাইডটা দেখবেন খুব স্মুথ হয়, মানে সারফেসটা ভীষণ স্মুথ হয়। তো এটা হচ্ছে জাপানি রক্তপ্রবালের একটা কনসেপ্ট। আচ্ছা, এবার বলা যাক অনেক রক্তপ্রবাল এখন বাজারে চলে এসছে কিছু সিনথেটিক, মানে যেগুলোকে থাইল্যান্ডের রক্তপ্রবাল বলে বিক্রি হচ্ছে। তো সেটা কিন্তু রক্তপ্রবাল চেনার কিন্তু একটা খুব ছোট্ট থিওরি বলে দিই।
সেটা হচ্ছে 1 ফোঁটা জল, মানে জাস্ট আঙুলের তুলে যদি রক্তপ্রবালের ওপরে আপনি রেখে দেন, সেই জলটা কিন্তু সেমভাবে দাঁড়িয়ে থাকবে। এবং সেই রক্তপ্রবালটাকে যদি আপনি মানে ধরুন ফ্ল্যাট এইভাবে রক্তপ্রবালটা ধরে আছেন, সেটা যদি আপনি এইভাবেও করেন, মানে মানে ভার্টিক্যাল যদি আপনি ধরেন, সেই রক্তপ্রবাল থেকে কিন্তু জলের ফোঁটাটা মানে সামান্য হলেও নড়বে না। যেভাবে জলের ফোঁটাটা ছিল সেভাবেই কিন্তু জলের ফোঁটাটা থাকবে। বোঝা গেল রক্তপ্রবালের বেসিক কনসেপ্টটা। কিন্তু যখনই কোনো রত্ন ধারণ করবেন, আবারও বলছি, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সাথে কনসাল্ট করে, এবং সেটা কী রত্ন নিচ্ছেন, কী জাতীয় রত্ন নিচ্ছেন, সেটা কিন্তু একবার চেক করে নেওয়াটা ভালো। এবার চলে আসি আমাদের সবচেয়ে মানে মানুষ যে গ্রহটাকে নিয়ে সবচেয়ে ভীতু হয়ে যায় বা আমরা ভয় পেয়ে যাই, সেটা হচ্ছে রাহু। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। রাহু যেমন একদিক থেকে অনেক কিছু দেয়, আবার আরেক দিক থেকে অনেক কিছু নিয়েও নেয়। ঠিক আছে, যদি আপনি খুব এক্সেস পয়সার মালিক হতে চান, সেখানে কিন্তু গোমেদের একটা আবশ্যকতা খুব আছে, প্রয়োজন। বা অনেক ক্ষেত্রে আমরা পড়াশোনার ক্ষেত্রেও আমরা এই গোমেদটা ইউজ করে থাকি। দেখুন ডিফারেন্ট গোমেদ ইউজ করা মানে একটা, ওই যে বলেছিলাম না একদিন, যে একটা ছকে আমরা 8-10টা পয়েন্ট দেখার পরই পারফেক্ট রত্নটা দিতে পারি, যে এটা এই রত্ন আপনি ইউজ করুন। মানে রাহু মানেই মানে আমি ভয় পেয়ে গেলাম, বা গ্রহরাজ শনি থাকা মানেই আমি ভয় পেয়ে গেলাম, তো এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। এবার বলা যাক গোমেদের যেটা কেমিক্যাল কম্পোজিশন, সেটা হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন আর সিলিকেট। এই 4টে নিয়ে কিন্তু গোমেদ তৈরি হয়। কি বললাম, আবারও রিপিট করছি, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন আর সিলিকেট। তো এর কেমিক্যাল যেটা আণবিক সংকেত, হ্যাঁ, সেটা আমি আপনাদেরকে বলে তো কোনো লাভ হবে না, কারণ ওই আইডেন্টিফিকেশনটা দেয় না। এটা কিন্তু বেসিক্যালি হেসোনাইট গ্রুপের স্টোন, হেসোনাইট। এবং গোমেদ কিন্তু অনেক রকম হয়, সিলোনিস গোমেদ হয়, উড়িষ্যা মাইন্সের কিছু গোমেদ হয়। উড়িষ্যা মাইন্সের গোমেদ কিন্তু আপনাদের এটা বলে রাখি, যে উড়িষ্যা মাইন্সের একটা মাইন্স পার্টিকুলার আমি মেনশন করে রাখছি, যেটা সম্বলপুর মাইন্সের গোমেদ কিন্তু খুব উচ্চমানের গোমেদ হয়, এবং সেটা কিন্তু সিলোনিস গোমেদের থেকেও উচ্চমানের। কিন্তু সম্বলপুর গোমেদ কিন্তু খুব একটা অ্যাভেলেবিলিটি নেই মার্কেটে, এবং সম্বলপুর গোমেদ কিন্তু এক্সপোর্ট হয়, মানে তার যা ভ্যালুয়েশন সেটা সিলোনিস গোমেদের থেকে 10 টাইমস বেশি থাকে, এবং তার লুমিনেন্স বলুন, কালার বলুন, ক্ল্যারিটি বলুন, অনেক বেশি থাকে। কিছু আফ্রিকান গোমেদ আছে, আফ্রিকান গোমেদগুলো এখন সিলোনি গোমেদ বলে বাজারে বিক্রি হচ্ছে, যেটা কিছু অসাধু ব্যবসায়ীরা করেই থাকে জেনারেলি। বা কিছু, দেখুন আমরা জ্যোতিষী মানে কি, আমরা কি সবাই সৎ তা তো নয়, কিছু জ্যোতিষীরাও করে থাকে এটা, আফ্রিকান গোমেদটাকে সিলোনি গোমেদ বলে চালিয়ে দেওয়া। কিন্তু এটা মনে রাখবেন, সিলোনি গোমেদের কিন্তু হার্ডনেস অনেক বেশি, এবং সিলোনি গোমেদের মধ্যে ভেতরে কিছু কিন্তু বাবলস থাকবেই। যদি বাবলস না থাকে, তার মানে সেটা আপনি বুঝেই রাখবেন, সেটা কিন্তু আফ্রিকান গোমেদই আপনাদেরকে সিলোনি বলে চালানো হচ্ছে। মাঝখানে যেমন কিছু গোমেদ এসেছিল, যেটা পাকিস্তানি গোমেদ। পাকিস্তানি গোমেদ দেখবেন কিছুদিন ইউজ করার পরে না, দেখবেন ওপরের সারফেসটা খুব বালি বালি টাইপের একটা হয়ে যায় সারফেস, মানে সারফেসটার যেরকম, যে অবস্থায় আমি গোমেদটা কিনেছিলাম সেই লেভেলটা কিন্তু থাকে না। হ্যাঁ, একটা বালি টাইপের থাকে না, এরকম বালি বালি এরকম, ওই টাইপের একটা কিন্তু স্পট চলে আসে 1-2 মাস ইউজ করার পরে পরে। কিন্তু সিলোনি গোমেদ সেক্ষেত্রে হবে না, বা সম্বলপুর মাইন্সের গোমেদ সেক্ষেত্রে কিন্তু মানে অনেক বেশি উচ্চমানের গোমেদ। কিন্তু সেটাকে আপনাকে চিনতে হবে, এটা আদৌ সিলোনিস গোমেদ কিনা, বা এটা আদৌ সম্বলপুর মাইন্সের গোমেদ কিনা। সেটাও বললাম। দেখুন মাইনিং টেস্ট কিন্তু খুব কস্টলি ম্যাটার। একটা মাইনিং টেস্ট জেনারেলি করতে গেলে প্রপারলি 2 থেকে 2,500 টাকা এক একটা সার্টিফিকেটের ভ্যালুয়েশন নেয়, বা আইজিআই থেকে যদি করানো হয় সেটা আরও বেশি ভ্যালুয়েশন নেয়। আমি এটা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের টেস্টিং রিপোর্টের কথা বললাম, 3,000 টাকা তো মিনিমাম রিপোর্ট, বা আইজিআই থেকে করালে সেটা আরও
অনেক বেশি কস্টলি। কিন্তু মাইনিং টেস্টটা করিয়ে যদি রত্নটা ধারণ করতে পারেন, আমার মনে হয় সেটা আপনার পক্ষেও একটা স্যাটিসফ্যাকশান, বা যার থেকে আপনি নিচ্ছেন তার প্রতিও একটা বিশ্বাস থাকলো। তো অবশ্যই মাইনিং টেস্ট কলকাতাতেও হয়, অনেক জায়গাতেই হয়। কিন্তু আমি আবারও বলছি, মাইনিং টেস্টটা কিন্তু অবশ্যই করিয়ে রাখাটা ভালো। আচ্ছা, এক্ষেত্রে বলা যাচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 3.40 থেকে 3.65, 3.40 থেকে 3.65। হার্ডনেস থাকবে হচ্ছে 7.25 মোস, MOHS। আবারও বলে দিচ্ছি স্পেলিংটা, MOHS। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে হচ্ছে 1.74 to 1.76, 1.74 to 1.76। যদি না মনে রাখতে পারেন লিখে নিতে পারেন। আচ্ছা, হেসোনাইট গোমেদের যেটা হয় সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে যেসব বেসিক্যালি কারণে গোমেদটা দেওয়া হয়, একটা খুব সাধারণ কনসেপ্ট দিচ্ছি, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ধরুন ইনডাইজেশন প্রবলেম, হ্যাঁ, বা ধরুন আপনার ডিসঅর্ডার অফ ডিসঅর্ডার অফ ইনডাইজেশন বলাই যেতে পারে, গ্যাস্ট্রিক প্রবলেম, হ্যাঁ, বা আই ইনফেকশন, হ্যাঁ, অ্যালার্জেটিক প্রবলেমে গোমেদ জেনারেলি, এটা কিন্তু মানে বইয়ের দেওয়া তথ্য, এটা কিন্তু সাধারণ লোকেদের জন্য একটা দেওয়া তথ্য, কিন্তু একটা রাহুর এফেক্ট একটা হরোস্কোপে কিন্তু বিরাট। এই 2-3টে প্ল্যানেটের কথা আমি যেমন বলে দিচ্ছি, রাহু, মঙ্গল, শনি, এই তিনটের পজিশান আপনার হরোস্কোপে কোথায় আছে এবং সেটা আদৌ করাপ্টেড, কতটা করাপ্টেড, বা কী দশা চলছে, তার ওপর বেস করেই কিন্তু রত্নটা আমরা দিয়ে থাকি। যাই হোক, আজকে এই 3টে গ্রহরত্নের ওপর আমি তথ্য দিয়ে দিলাম। আগামী দিনে আরও বিশদে আরও কিছু গ্রহরত্নের ওপর তথ্য দেবো। এরপরে আমি কিছু অ্যান্টিক সেমিপ্রেসিয়াস, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল নয় এবং তার কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেশি, তার উপরও আমি কিছু তথ্য দেবো। কেননা বেশি লং প্রোগ্রাম করলে পরে আপনাদেরও শুনতে লাগে, হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। দেখুন, লোকের তো অনেক কাজকর্ম থাকে, কিন্তু পাথরের তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি একটাই কারণে, কেননা এগুলো দেওয়া হচ্ছে আমার বেসিক ডিউটি। কেননা যখনই আপনারা কোনো পাথর কিনতে যাবেন, কেননা দেখুন, এই 3টে পাথর কিন্তু কোনোটাই খুব কম দামি পাথর নয়, যাতে আপনারা মিসগাইডেড না হন, সেই কারণেই আমি পাথরের তথ্যগুলো দিয়ে দিলাম। এবং আগামী দিনে এরপরে আমি কেতুতে আসব, রবিতে আসব, বুধে আসব, শনিতে আসব, বৃহস্পতিতে আসব, এগুলো সমস্ত তথ্য আমি আপনাদেরকে সিরিয়ালি দিতে থাকবো। এগুলো আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না মনে রাখতে পারলে লিখে রাখবেন। নমস্কার, আজকে এই অবধি, শুভ সন্ধ্যা।